ভারত কখনোই তার প্রতিবেশীকে শক্তিশালী হতে দিতে চায় না, কারণ সে নিজেই একটা যুদ্ধবাজ দেশ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়। তাদের সীমান্ত সমস্যা প্রায় প্রত্যেকটি দেশের সাথে, পাকিস্তানের সাথে, চীনের সাথে, নেপালের সাথে, ভুটানের সাথে একটু কম, কারণ ভুটানের পররাষ্ট্রনীতি ভারত নিয়ন্ত্রণ করে। এবং শ্রীলঙ্কার সাথেও সমস্যা ছিল, তারা তামিল টাইগারদের সাথে যুদ্ধ করতে যে তাদের নেতা রাজীব গান্ধীকে মারে নাই তামিল টাইগাররা। এবং বাংলাদেশের সাথে, বাংলাদেশকে তারা মুখে বলে তারা বন্ধু, কিন্তু প্রতিনিয়ত সুযোগ পেলেই তারা বাংলাদেশিদের শ্যুট করে তাদের বন্দুকের নিশানা টেস্ট করে। এরকম একটা উগ্র প্রতিবেশীর সাথে থাকা বাংলাদেশের জন্য একটা সবসময়ের জন্য চ্যালেঞ্জের। এবং তারা ওই ৭১-এর ওই ধোয়া তুলে সবসময় বাংলাদেশকে দমিয়ে রাখতে চায়। এই ৭১ যেন করে এরকম কিছু দালাল তারা সবসময় সৃষ্টি করে রাখে। বর্তমানে যেমন একটা আছে ফজা বাগলা, একটা শুয়োরের বাচ্চা, এই জায়গায় দেশের মানুষের উন্নতির জন্য, নিজের আসনের জনগণের উন্নতির জন্য কোনো পরিকল্পনা তার নাই। তারেক আর একটা কুত্তার বাচ্চা। তো এরকম কিছু কিছু লোক আছে যাদেরকে তারা রাখে, এবং তারা যেন এই একই ফেনা বারবার আওড়ায়। এদের ভিতরে কোনো ক্রিয়েটিভিটি নেই, তাদের কোনো জনগণের জন্য ভালো কোনো প্ল্যান নেই, বরং ওই ভারতের বুলিগুলো বারবার আওড়ায়। ভারত কী চায়, যে বাংলাদেশ যেন কখনোই মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, তার আর্থিক শক্তি বা সামরিক শক্তি কখনো যেন বৃদ্ধি না পায়, কারণ তার জন্য থ্রেট তৈরি করবে। যদি বাংলাদেশ একটা উন্নত রাষ্ট্র বা রোল মডেল হিসেবে হয়, তখন হয়তো তাদের যে রাজ্যগুলো সেভেন সিস্টার্স, যারা স্বাধীনতার জন্য আন্দোলন করতেছে দীর্ঘদিন ধরে, তারাও বুঝবে যে বাংলাদেশ স্বাধীন হয়ে অনেক কিছু করে ফেলেছে। আর যদি না কিছু করতে পারে, বলবে তাদের একটা টেন্ডেন্সি যে বাংলাদেশ স্বাধীন হয়ে কিছু করতে পারে নাই, তোমাদেরও কিছু করতে পারবো না, সো গিভ আপ, এরকম একটা টেন্ডেন্সি থাকতে পারে। আর সবথেকে বড় কথা হচ্ছে, ভারতের ক্ষমতায় যারা চেপে বসেছে হিন্দুত্ববাদী, উগ্র হিন্দুত্ববাদী, এরা তাদের মুসলিমদের উপর অনবরত টিচ করছে। তারা গরু কাটতে নিষেধ করছে, তাদের ধর্ম পালনে বাধা দিচ্ছে, নামাজ পড়তে দিচ্ছে না, আরও অনেক কিছু। আর বাংলাদেশের বিরুদ্ধে অভিযোগ করে আমরা নাকি সংখ্যালঘু নির্যাতন করি। বাংলাদেশের একজন হিন্দু যদি বলে, যদি হিন্দু হওয়ার কারণে তার সাথে এরকম আচরণ করা হচ্ছে আর কি, তাহলে আমি মাথা ন্যাড়া করে ভারতের নাম লিখব। ঠিক আছে, মাথা ন্যাড়া করে ভারতের নাম লিখবো যদি একজন হিন্দু অভিযোগ করতে পারে যে হিন্দু হওয়ার কারণে তার সাথে বৈষম্যমূলক আচরণ করেছে বাংলাদেশ। সো ভারতের সাথে আমাদের সম্পর্কটা বহুমুখী, কিন্তু একই সাথে চ্যালেঞ্জের। প্রত্যেকটা নীতি, প্রত্যেকটা স্টেপ আমাদের যাচাই বাছাই করে নিতে হবে। প্রতিবেশীকে অ্যাভয়েড করা যাবে না। ভারতের সাথে আমাদের আমদানি রপ্তানি চলতেই থাকবে, যে সম্পর্ক কূটনৈতিক, ব্যবসায়িক, বাণিজ্যিক যে সম্পর্ক আছে সেগুলো চলতে থাকবে, কিন্তু এর ভিতরে আমাদের দর কষাকষি করতে হবে, বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে, এবং ভারতমুখী নীতি নেওয়া যাবে না। যেই নীতি ভারতের আধিপত্য আমাদের উপর বৃদ্ধি করে, ওই নীতি থেকে আমরা বের হয়ে আসবো। কেন কদিন আগে বলছে না, পেঁয়াজ না দিলে আমরা না খেয়ে মারা যাবো, কই পেঁয়াজ তো দিল না, আমরা তো ঠিকই চললাম। এরকম একটা মিথ যে ভারত যদি আমাদের এটা না দেয় আমরা চলতে পারবো না, কিন্তু না, এটা হচ্ছে ভারতের একটা কৌশল, স্ট্র্যাটেজি। আমরা 18 কোটি বা 20 কোটি মানুষের দেশ, রাশিয়ার থেকেও আমাদের জনসংখ্যা বেশি, সামরিক শক্তির কথা বাদ দিলাম, তারা অনেক আগায়া। অতএব এই 20 কোটি জনগণকে হেলাফেলা করার কিছু নাই। 20 কোটি জনগণ স্বাধীনভাবে চলবে। বাংলাদেশি মুসলমান হিসেবে এটা একটা দাবি করতে পারি, অ্যাটলিস্ট আমাদের গরু কাটতে কোনো বাধা দেয় না, আমরা কোরবানি করতে পারি গরু দিয়ে। সো আমার মনে হয় যে সরকার সবসময় ভারত তোষণ নীতি নিবেই, আমাদের তরুণদের অবশ্যই সচেতন থাকতে হবে। এবং আমরা চাই সামনের দিনগুলো বাংলাদেশের পররাষ্ট্রনীতি হবে বন্ধুত্বপূর্ণ এবং চোখে চোখ রেখে, কোনো নতজানু পররাষ্ট্রনীতি হবে না। এক কথাই সাফ, কোনো নতজানু পররাষ্ট্রনীতি দিব না। আমরা মানুষ হিসেবে জন্মেছি, আমাদের একটা মিনিমাম মর্যাদা আছে, সেই মর্যাদা অক্ষুণ্ণ রেখেই আমরা চলবো, এটাই সাফ কথা। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।